আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং একই সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। ভাড়া করা লোক দিয়ে দেশ চালানো সম্ভব নয়, প্রয়োজন নির্বাচিত সরকার, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন দেশের কোথাও কোনো সুশাসন নেই, রাজনৈতিক শূন্যতা ও অর্থনৈতিক অস্থিরতা দূর করতে গণতন্ত্রে ফিরে যাওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। যে পদ্ধতি সাধারণ মানুষ বুঝে না সে পদ্ধতিতে নির্বাচন চায় না বিএনপি বলে জানান মির্জা ফখরুল। রুদ্র রফিকের রিপোর্ট। জুলাই বিপ্লব, প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, জনগণের ক্ষমতায়নের জন্যই নির্বাচন চায় বিএনপি। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করব কি করে, আর প্রতিনিধি নির্বাচন না হলে সে পার্লামেন্টে যাবে কি করে, পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ সঠিক প্রতিনিধি পাবে না বলেও মত তার। আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারের নির্বাচনটা কি। তারা জানে যে একজন ক্যান্ডিডেট দেবে পার্টি, সেই ক্যান্ডিডেটের যে মার্কাই হোক, ধানের শীষ অথবা আপনার দাঁড়িপাল্লা অথবা আপনার কুড়া পাতা যাই হোক, সেখানে গিয়ে সেই ভোটের দিন ভোট দেবে, ভোট দিয়ে সে নির্বাচন করবে, তাই না? এখন এনারা বলতে শুরু করছে না, আনুপাতিক হবে। যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব হবে না। এর আগে সিড্রাপ মিলনায়তনে আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের দোহাই দিয়ে গণতান্ত্রিক চর্চা বাদ দেয়া যাবে না। আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিই 5 লাখ টাকা। দ্যাটস দ্য ট্রুথ, দ্যাটস দ্য রিয়েলিটি। পুলিশের কোনো পরিবর্তনই হয়, বরঞ্চ তারা আরো সুযোগ দিয়ে, যে একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও, এভাবে পুলিশ তার দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। গণতন্ত্রের উত্তরণের বিরুদ্ধে চলা ষড়যন্ত্র মোকাবেলা করতে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হওয়াটা গুরুত্বপূর্ণ। ক্ষমতার পরিবর্তনের চিন্তা না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটির 11তম মানবাধিকার সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, মানবাধিকার রক্ষা এখন অনেক বড় চ্যালেঞ্জ। সরকারের পক্ষ থেকে আইনগত চ্যালেঞ্জের চেষ্টা করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, আইন দিয়ে সবকিছু হয় না। অনেক ভালো ভালো আইনজীবী আছে বাংলাদেশে। স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার থাকলে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে। আমাদের দলগুলোর প্রত্যেকের তো সমস্যা আছে। সে যখন চিন্তা করে 5 বছর পর আমি ক্ষমতা হারাবো, ওই ভয়ে হলেও সে খারাপ কাজ কম করে, মানবাধিকারের ভায়োলেশন কম করে, রইস হয়ে করে। যখন ওই ভয়টা চলে যায়, তখন কি দানবে পরিণত হয়, সেটা আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমল থেকে আমরা বুঝতে পারি। ৭২-এর সংবিধান হচ্ছে মুজিববাদী সংবিধান, তাই সংস্কার ও নতুন সংবিধান ছাড়া জাতীয় নাগরিক পার্টি নির্বাচন চান না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে মৌলভীবাজার শহরে পথসভায় কথা বলেন তিনি। এর আগে জেলা শহরের দেশ করতে জুলাই পদযাত্রা শুরু করেন এনসিপির নেতাকর্মীরা। আক্তার হোসেন, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতারা এই সময় উপস্থিত ছিলেন। এদিকে সকালে সিলেটে গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের সঙ্গে দেখা করেন নাহিদ ইসলাম সহ এনসিপির নেতারা। এ সময় বিচার নিয়ে দৃঢ় অবস্থানের কথাও তুলে ধরেন তারা। মৌলভীবাজার থেকে কিশোরগঞ্জে পদযাত্রা করবে এনসিপি নেতারা। সন্ধ্যায় কিশোরগঞ্জে পথসভায় যোগ দেবেন নেতারা। নানান শক্তি আনার চেষ্টা করছে পুরনো সিস্টেমে এই দেশকে এগিয়ে নিয়ে যাবার। আমরা তখন বলেছি, জুলাই গণ অভ্যুত্থানে আমরা যখন রাজপথে নেমেছিলাম, আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, আমাদের বোনেরা নির্যাতিত হয়েছে। আমরা এই বাংলাদেশকে আর পুরনো রূপে ফেরত দিতে দিব না। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, কিন্তু বিচার সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে। এই নির্বাচনকে জনগণ গ্রহণ করবে না।
গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রসহ সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচনের আগে এসব অবৈধ অস্ত্র দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা পুলিশ লাইন পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাদের বিভেদ নেই। আর জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, একটা মামলায় অনেক আসামি থাকায় তদন্তে সময় বেশি লাগছে। এর আগে সিদ্ধিরগঞ্জে র্যাব 11 এর সদর দফতর ও জালকুড়ির 62 পিজিবি ব্যাটালিয়ন কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যেই সব রাজনৈতিক দলগুলি এই পুলিশের সাথে এবং অন্যান্যের সাথে একটা বিভেদ করার চেষ্টা করছে, তাদের অনুরোধ করব আপনারা নিজেরা ভিতরে আপনারা করবেন। আমাদের সাথে তো রাজনৈতিক দলের কোনো বিভেদ থাকার কথা না। একটা হত্যা মামলায় হয়তো 20 জন আসামি হওয়া দরকার ছিল, আপনারা ওখানে 200 আসামি দিয়ে ফেলছেন। এখন এই জন্য ইনভেস্টিগেশনের সময় বেশি লাগবে। অনেকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অনেকে কিন্তু কিছু নিরীহ লোকের নাম দিয়ে দিছে, এই জন্য কিন্তু সময়টা বেশি লাগবে। এবারে নির্বাচন দিনের আলোয় সম্পন্ন হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে খুলনা নগরীর নূরনগর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, সোশ্যাল মিডিয়া ও এআই এর অপব্যবহার অস্ত্রের চেয়েও মারাত্মক। সোশ্যাল মিডিয়ায় দেওয়া অপতথ্য ও ভুল তথ্যের বিষয়ে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। আমরা কোনো রাতের বেলায় কোনো কর্মকাণ্ড করতে চাই না, দিনের বেলায় সব কর্মকাণ্ড করে যাতে মানুষ এক স্বচ্ছতার সাথে যাতে কাজটা সমাধা করি, তাহলে হয় কি মানুষ স্বচ্ছতা যদি এনশিওর করা যায় মানুষের কাছে এটি গ্রহণযোগ্য হয়। এটা একটা আমাদের একটা চেষ্টা থাকবে যে সোশ্যাল মিডিয়াতে যে অপপ্রচার হচ্ছে, অপতথ্য এবং ভুল তথ্য দেওয়া হয়, এই ব্যাপারে আপনারা একটু দয়া করে আমাদেরকে সাহায্য করুন। আপনাদের 14টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় গণফ্রন্ট, 12 দলীয় জোট, নিজাম ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, এনপিপি সহ অপেক্ষাকৃত ছোট 14টি দলের নেতারা অংশ নেন। বৈঠকে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা জানিয়েছে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো। নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় উঠে আসে। এর আগে প্রথমে বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এরপর 13টি দল ও জোটের সঙ্গেও বৈঠক হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গুড়ি বৃষ্টির সাথে বইছে দমকা বাতাস, সেই সঙ্গে সারা দেশেই হচ্ছে বজ্রসহ বৃষ্টি। অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হচ্ছে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল। পায়রা, চট্টগ্রাম সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর হাতিয়ার, নিঝুম দ্বীপ, সুখচর, নলচিরা ও সোনাদিয়ার পাশাপাশি মূল হাতিয়ার বাহিরে ঢালচর ও চরগাছিয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডে নৌযোগাযোগ বন্ধ রেখেছে প্রশাসন। পানি উঠে যাবে, এতে সাধারণ পানি না আর মনে হয় হলো বাজার কিন্তু ডুবে গেছে, রোড ঘাট মনে করেন মানুষের যাতায়াত খুব একটা জামিলা। কারো বাসা বাড়ি নেই, কারো চুলা চাকরি নেই, কেউ খাওয়া দাওয়ার অনেক কষ্ট করতেছে। এই পানিগুলো কতক্ষণ নামে কিন্তু আল্লাহ পাক ভালোই জানে। আমরা সরকারের কাছে চাই আমাদের নিজ দ্বীপের চারপাশের বেড়িবাঁধ হোক। যদি সরকার তরফ থেকে আমাদের বেড়িবাঁধটা হয়, এলে আমরা মন্ত্র করি বিয়াতে বাছনি আছে, আমরা বাছনি। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালী, কুয়াকাটা সমুদ্র সৈকতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 2 দফা জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে ডিসি পার্ক সংলগ্ন নির্মিত সৈকত সড়কটি বিধ্বস্ত হয়েছে। বরিশালের বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। একই সাথে পানির স্রোতের গতি বেশি থাকায় নদী তীরবর্তী মানুষের মধ্যে ভাঙনের সংখ্যা বেড়েছে। এছাড়া চাঁদপুর সদর ও হাইমচরের নিম্নাঞ্চলের সড়ক ও বসতবাড়িতে পানি ঢুকেছে। ভোলা, লক্ষ্মীপুর, মনপুরা সহ 10টি রুটে বন্ধ আছে লঞ্চ চলাচল। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আবরার মাহি, RTV।
দেখছেন সন্ধ্যার সংবাদ। এবার নিচ্ছে হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে আরও থাকছে। রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়, বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে জানালেন অর্থ উপদেষ্টা। এবং 5 বছরে ভূমি অধিগ্রহণই শেষ হয়নি। ফরিদপুর ভাঙা 32 কিলোমিটারে 4 লেনের কাজের অগ্রগতি না থাকায় হতাশ এলাকাবাসী। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 35 জনে। শনিবার সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে 7ম শ্রেণীর শিক্ষার্থী জারিফ ও মাসুমা নামের এক স্টাফের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এখনও 4 জন। রোগীদের সুস্থ করতে সিঙ্গাপুর, ভারত ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল এখানকার ডাক্তারদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। আরও জানাচ্ছেন এয়ার বাদল। 21 জুলাই সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় যুদ্ধবিমান। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় বিমানটি বিধ্বস্ত হওয়ার সাথে সাথে বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। এ ঘটনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকে। 26 জুলাই জাতীয় বার্ন ইনস্টিটিউটে 7ম শ্রেণীর শিক্ষার্থী জারিফ ও মাসুমা নামের এক স্টাফের মৃত্যু হয়। জারিফের শরীর 40% ও মাসুমার 90% দগ্ধ ছিল। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কালকে অনেক ভালো ছিল, তা কালকে পানি খাইতে চাইছিল, তা অনেক ভালোই ছিল, ডাক্তাররা অনেক সাহস দিয়েছিল যে ও ভালো হয়ে যাবে, কিন্তু আজকে তো বাদ আসর উত্তরায় 12 নম্বর সেক্টরে জারিফকে দাফন করা হয়। যারা দগ্ধ হয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন তাদের বাঁচাতে সিঙ্গাপুর, চীন ও ভারত থেকে এসেছে বিশেষজ্ঞ চিকিৎসক দল, যারা দেশের চিকিৎসকদের সাথে কাজ করছেন। রবি ও সোমবার ছুটি ঘোষণা করেছে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ। এআর বাদল, RTV, ঢাকা। রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী GM মাহমুদ। মাহমুদ, সংকটাপন্ন রোগীদের অবস্থা নিয়ে কি বলছে চিকিৎসকরা, জানাবেন। পারিয়া, এই মাইলস্টোন ট্র্যাজেডির 5 দিন পরও কিন্তু আমাদের লাশের সংখ্যা গুনতে হচ্ছে। আজ সকালেও 2 জন মৃত্যুবরণ করেছেন, হেরে গেছেন আসলে জীবনের কাছে। এবং এই পরিচালক আনুষ্ঠানিকভাবে ব্রিফিংয়ে জানিয়েছেন যে 36 জন এখন এই জাতীয় বার্নোপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। এর মধ্যে 4 জনের অবস্থা আসলে ক্রিটিক্যাল পর্যায়ে রয়েছে, 9 জন সিভিয়ার পর্যায়ে রয়েছে এবং 4 জন কিন্তু আইসিইউতে রয়েছে। একই সাথে তিনি এটিও জানিয়েছেন যে এই যে 4 জন আইসিইউতে রয়েছে এদের অবস্থা আসলে সংকটাপূর্ণ এবং একজনকে কিন্তু ভেন্টিলেশনেও রাখা হয়েছে, এমন তথ্য তিনি দিয়েছেন। এবং তিনি এমনটিও বলেছেন যে আরও আমাদের কিছু দুঃসংবাদ শুনতে হতে পারে। অর্থাৎ এই যে মৃতের সংখ্যা এখন যে 35 জন হলো, তার কথা থেকে বোঝা যাচ্ছে যে হয়তো আরও কিছু সংখ্যা বাড়তে পারে। যদিও এই সংখ্যা যত বড় হচ্ছে আমাদের আসলে কষ্টের বোঝা ততই কিন্তু বেড়ে যাচ্ছে। যদিও কিছু আশার বাণীও জানিয়েছেন পরিচালক। তিনি বলেছেন যে 1 সপ্তাহের মধ্যে অন্তত 10 জনকে আসলে সুস্থ অবস্থায় রিলিজ দেওয়া যেতে পারে, এমন আশার কথা তিনি জানিয়েছেন। এবং আজও কিন্তু 2 জনকে রিলিজ করা হয়েছে, যে 2 জনই শিশু। তো এবং তিনি এটাও জানিয়েছেন যে বিদেশি এবং দেশীয় চিকিৎসকদের সমন্বয়ে কিন্তু ভালো চিকিৎসা সেবা তারা দিয়ে যাচ্ছেন এবং তারা চেষ্টা করছেন যাতে আর কোনো লাশের সংখ্যা আমাদের গুনতে না হয়, এই সংখ্যাটা যেন আর ভারী না হয়। আমরা দেখেছি হসপিটালে এখনও কিন্তু আত্মীয় স্বজন, বিশেষ করে রোগীর স্বজনরা, তারা কিন্তু আসছেন এবং আমরা অনেক রোগীর স্বজনদের আর্তনাদের
কথাও আমরা দেখেছি এবং শুনেছি তাদের কথা, এবং হাসপাতালে যারা যন্ত্রণায় কাতরাচ্ছেন তাদের জন্য আসলে এই আমাদের স্বাস্থ্য বিভাগ যথেষ্ট কাজ করছে এবং চেষ্টা করছে যাতে আর কোনো মৃত্যুর খবর শুনতে না হয়। তো এই যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে 36 জন এখন চিকিৎসা নিচ্ছেন এবং এই বার্ন ইনস্টিটিউট সহ আরও মোট 7টি হাসপাতালে অর্ধ শতাধিক চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তো জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। পারিয়া, আপনাকে ধন্যবাদ। রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সকালে স্টেডিয়াম মিলনায়তনে ডক্টর হোসেন জিল্লুর রহমানের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আর সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খানম বলেছেন, স্বৈরাচারের সময় ক্ষমতা কুক্ষিগত হওয়ার কারণে দেশে দুর্নীতির মহোৎসব চলেছে। বিস্তারিত জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। বরেণ্য অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের বই অর্থনীতি, শাসন ও ক্ষমতা যাপিত জীবনের আলেখ্য এর মোড়ক উন্মোচন করা হয়। এতে বিএনপির মহাসচিব, অর্থনীতিবিদ, সাবেক কূটনৈতিক সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা যোগ দেন। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খানম বলেন, প্রতিযোগিতামূলক রাজনীতি না থাকায় দেশে অর্থনৈতিক প্রতিযোগিতাও নষ্ট হয়ে গেছে। প্রতিযোগিতামূলক রাজনীতি ছিল না এবং যার ফলে কিন্তু প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে গেছে। যেই প্রতিষ্ঠানগুলির রেগুলেটরি কাঠামোটা নিয়ন্ত্রণ করে, রেগুলেশন করার কথা, গভর্ন করার কথা, সেই প্রতিষ্ঠানগুলি দুর্বল হয়ে যাওয়ার কারণে যে অর্থনৈতিক যে প্রতিযোগিতা, অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু প্রতিযোগিতাটা নষ্ট হয়ে গিয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ জানান, মূলধনের 80% লুট হওয়া ব্যাংকগুলোকে খাদের কিনারা থেকে পুনরুদ্ধারই এখন বড় চ্যালেঞ্জ। পৃথিবীর কোনো দেশে এরকম অর্থনৈতিক বিপর্যয় দেখে নাই। ব্যাংকের 80% টাকা নিয়ে চলে গেছে চেয়ারম্যান সাহেব। ধরেন 20,000 কোটি টাকা আউটস্ট্যান্ডিং, 16,000 কোটি টাকা নাই। তা এখন আমরা কিছুদিন আগে হিসাব করেছি, IMF বলছে 18 বিলিয়ন, আবার ওদিন বলে 35 বিলিয়ন লাগবে তোমাদের ব্যাংককে উদ্ধার করতে। রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় বলেও মনে করেন অর্থ উপদেষ্টা। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমেদ বুদ্ধিজীবী সমাজের অগ্রপথিক ছিলেন। বিএনপির যখন কোনো বুদ্ধিজীবী সংগঠন ছিল না, তখন তিনি 90-এর দশকে শত নাগরিক কমিটি নামে বিএনপির একটি বুদ্ধিজীবী সংগঠন তৈরি করেছেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এমাজউদ্দিন আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মারক বক্তৃতায় তার মেয়ে অধ্যাপক ডক্টর দিল রওশনারা নাজনীন এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এমন কোনো পর্যায় নেই যেখানে এমাজউদ্দিন আহমেদের সাহসী পদচারণা ঘটেনি। এরশাদ বিরোধী আন্দোলন থেকে ১/১১-র মতো কঠিন সময় পর্যন্ত তার ভূমিকা ছিল অনবদ্য। দীর্ঘ 5 বছর ধরে থমকে আছে ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুর অংশের 32 কিলোমিটারের 4 লেন প্রশস্তকরণের কাজ। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি ভূমি অধিগ্রহণ কাজ। মহাসড়ক দিয়ে প্রতিদিন ভারী যানবাহন চলাচল করায় সড়ক জুড়ে খানাখন্দে ভরে উঠেছে। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত সংস্কারের আশ্বাস সড়ক বিভাগের। ফরিদপুর প্রতিনিধি জাকির হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আবরার মাহি। 2018 সালে ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে ভাঙা চৌরাস্তা পর্যন্ত 32 কিলোমিটার মহাসড়ককে 4 লেনে উন্নীতকরণের জন্য উদ্যোগ নেয় সরকার। 3 দফায় 500 কোটি টাকা বরাদ্দ ছাড় দেওয়া হয়। তবে ভূমি অধিগ্রহণের জটিলতায় থমকে আছে মহাসড়কটির 4 লেনে উন্নীতকরণ কাজ। প্রায় সময় মহাসড়কটিতে বিভিন্ন ধরনের যানবাহন বিকল হওয়ায় ক্ষতির সম্মুখীন যানবাহন মালিকরা। আমাদের ভাঙ্গা টু মুন্সিবাজার এই রাস্তাটা এমন ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের খুব চলাফেরার জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে। আমি যতবারই গেছি ততবারই আমার গাড়িতে অন্তত 3 থেকে 4 হাজার টাকা খরচ হয়েছে, শুধুমাত্র রাস্তা খারাপের জন্য। সরকারের কাছে আবেদন, আমরা এই রাস্তাটা যিনি অতি শিগগিরই রাস্তাটা সাইরে দেয়, মেলা লোকের সমস্যা হয়ে যায়। রাস্তায় কোনো প্রকার একটা পরিবহনও সঠিকভাবে যাইতে পারে না, রাস্তার পরিবেশ খুবই খারাপ। 25 কিলো রাস্তায় 3 ঘন্টা সময় লাগছে। এরকম করে রাস্তায় গাড়ি চালানোর মতো আমাদের কোনো পরিবেশ নেই। এই রাস্তায় চলাচলের জন্য এতটা কষ্ট হয়, রাস্তা অতিরিক্ত খারাপ।
আর এত খারাপ রাস্তা মনে হয় বাংলাদেশ আর কোথাও নাই। সড়কটি অতি দ্রুত সংস্কারের কথা জানান সড়ক বিভাগের এই কর্মকর্তা। আমাদের এই প্রকল্পটি 2026 সালের জুন মাসে সমাপ্ত হবে। আমরা আশা করছি যে এর মধ্যেই যাবতীয় কার্যক্রম সম্পাদন করতে সক্ষম হব। সড়কটি দ্রুত 4 লেনে উন্নীত করে যানবাহন চলাচলের উপযোগী করার দাবি ফরিদপুরবাসীর। আবরার মাহি, RTV। সেরা রাঁধুনি সিজন 8-এ শ্রেষ্ঠ হয়েছেন নারায়ণগঞ্জের নিশা তাঞ্জুম, দ্বিতীয় হয়েছেন বগুড়ার তামান্না ইয়াসমিন এবং তৃতীয় হয়েছেন নওগাঁর জুয়াইরিয়া কামাল। বিজয়ী 15 লাখ, দ্বিতীয় স্থান অর্জনকারী 10 লাখ এবং তৃতীয় স্থান অধিকারী পেয়েছেন 5 লক্ষ টাকা। 25 জুলাই রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীদের হাতে চেক এবং সম্মাননা স্মারক তুলে দেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম, চিফ ফিনান্সিয়াল অফিসার আব্দুল্লাহ আল জাবেদ, হেড অফ মার্কেটিং ইমতিয়াজ ফিরোজ এবং 3 বিচারক। এছাড়া এর আগে সেরা বিশ্বের বাকি প্রতিযোগীদের হাতেও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আর কৃতজ্ঞতা স্মারক পেয়েছেন 5 মেন্টর, 3 বিচারক এবং কনসালটেন্ট শেফ শুভব্রত মৈত্র। বাংলাদেশের জনপ্রিয় আতর সুগন্ধি ব্র্যান্ড আলিফ আতর কোম্পানির এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন হলো মিডফোর্ড সংলগ্ন আরমানি টোলায়। দুপুরে ঢাকার ঐতিহাসিক আরমানি টোলার মক্কা টাওয়ারে তাদের প্রথম এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়। নতুন শোরুমে থাকছে প্রিমিয়াম কাউন্টার, একটি সুগন্ধি টেস্ট স্টেশন, আরামদায়ক ওয়েটিং লাউঞ্জ এবং আকর্ষণীয় ডিসপ্লে সেন্টার, যেখানে ক্রেতারা পাবেন আলিফ আতরের সবচেয়ে জনপ্রিয় M25, R15, C70 ও G20 সিরিজ, যার মধ্যে রয়েছে কনসেন্ট্রেটেড অর্গানিক এবং নিশ ব্ল্যান্ডেড আতর। উদ্বোধনী দিনে ঘোষণা করা হয় ক্রেতা সাধারণের জন্য 7 দিনব্যাপী 20% ফ্ল্যাট ডিসকাউন্ট। এ সময় ব্যবস্থাপনা পরিচালক মাওলানা সাইফুল ইসলাম, হেড অফ মার্কেটিং ইব্রাহিম খলিল, বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ ও দেশবরেণ্য আলেমে দিনরা উপস্থিত ছিলেন। যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও থাইল্যান্ড ও কম্বোডিয়ায় নিহতের সংখ্যা বাড়ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে সংঘাত শুরুর পর এই পর্যন্ত দেশ দুটিতে নিহত হয়েছে 33 জন, আহত হয়েছে 130 জনেরও বেশি। হতাহতদের মধ্যে সামরিক ও বেসামরিক উভয়ই আছে। নিহত 33 জনের মধ্যে 13 জন কম্বোডিয়ার নাগরিক, নিহত বাকি 20 জন থাইল্যান্ডের নাগরিক। এমারেল্ড টেরাঙ্গেন বা পান্না ত্রিভুজ নামের একটি ভূখণ্ড নিয়ে 118 বছর ধরে দ্বন্দ্ব চলছে দক্ষিণ পূর্ব এশিয়ার 2 প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। প্রাচীন মন্দির ও ধর্মীয় স্থাপনা সমৃদ্ধ পান্না ত্রিভুজকে থাইল্যান্ড ও কম্বোডিয়া উভয়ই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। ইরানি বিচার বিভাগের একটি ভবনে গ্রেনেড হামলায় 3 হামলাকারী সহ নিহত হয়েছে অন্তত 8 জন। ঘটনায় আহত হয়েছেন আরও 22 জন। শনিবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য সিস্তান বালুচিস্তানের জাহেদান শহরে ঘটনা ঘটে। হামলাকারীরা দর্শনার্থীর ছদ্মবেশে ভবনটিতে প্রবেশ করে, ভবনে ঢোকার পর নিজেদের সঙ্গে থাকা গ্রেনেড নিক্ষেপ করে। নিহতদের মধ্যে 1 বছরের শিশু ও তার মা আছেন। রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ইরনা জানায়, হামলার পর তৎপর হয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং তাদের গুলিতে 3 হামলাকারী নিহত হয়। এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে বেলুচ সুন্নি জিহাদিস্ট মিলিটেন্ট অর্গানাইজেশন জৈশ আল আদি। সব জল্পনা কল্পনার অবসান ঘটে অবশেষে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ টি20-এর ভেন্যু নির্ধারণ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ঢাকায় অনুষ্ঠিত হওয়া 2 দিনের বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানায় সংস্থাটি। এর আগে এই বৈঠক নিয়ে ছিল সংশয়। ভারত, ওমান, আফগানিস্তান ও শ্রীলঙ্কা এই বৈঠক বয়কটের ডাক দিয়েছিল, কিন্তু পরবর্তীতে এই দেশগুলো যোগ দেয়। সেখানে আসন্ন টুর্নামেন্টের ভেন্যু নিয়ে আলাপ হয়। ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়ে ক্রিকেট মাঠে। টুর্নামেন্টটি ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পাকিস্তানের আপত্তিতে আসরের ভবিষ্যৎ নিয়ে দেখা দেয় শঙ্কা। তবে এসিসির বৈঠকের পর সেই শঙ্কা কেটে যায়। পুরো টুর্নামেন্টটি হোস্ট করবে ভারত, তবে 8 দলের খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে। আগের শিডিউল 9 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। নারী বিশ্বকাপে পদক জয়ের লক্ষ্য নিয়ে দল ঘোষণা করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। শনিবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক SM নেওয়াজ সোহাগ। এ সময় আসন্ন জাতীয় চ্যাম্পিয়নশিপ সহ আগামী 1 বছরের কাবাডি সূচিও প্রকাশ করা হয়। আতিকুল ইসলাম শাকিলের রিপোর্টে থাকছে বিস্তারিত।
জাতীয় খেলা কাবাডিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তেমন সাফল্য নেই অনেকদিন ধরেই। এবার নারী বিশ্বকাপে পদক জিতে সে খরা ঘুচানোই লক্ষ্য বাংলাদেশের। আগস্টের ৩ তারিখ থেকে ভারতে অনুষ্ঠেয় এই বিশ্বকাপের জন্য 14 সদস্যের শক্তিশালী দল গড়েছে কাবাডি ফেডারেশন। আমি প্রথম ধাপে মেডেল নিতে চাই, এরপরে কালার চেঞ্জ করব। প্রথম আমার কাজই হচ্ছে মেডেল উদ্ধার করা। আমি মেডেল কখনো পাই নাই। আমি র্যাঙ্কিংয়ে সারা পৃথিবীতে আমার 3টা সেক্টরে আমি পঞ্চম, এটা আমি স্বীকার করতে চাই। আমি এটাকে টেনে তুলে আনতে চাই 3-এ। কাবাডির সার্বিক উন্নয়নে আসন্ন তারুণের উৎসবের জন্য 64 জেলা নিয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের কথা জানিয়েছে ফেডারেশন। 29 জুলাই থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টটি হবে 8টি আলাদা অঞ্চলে ভাগ হয়ে। এছাড়া সারা বছর ঘরোয়া ও আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত থাকবে কাবাডি খেলোয়াড়রা। জাতীয় আছে 10টি ইভেন্ট, আন্তর্জাতিক আছে 7টি ইভেন্ট, প্রশিক্ষণ ক্যাম্প আর মিলে আছে 4টি। এদিকে প্রথমবারের মতো বেতনের আওতায় আসতে যাচ্ছেন কাবাডি খেলোয়াড়রা। তবে প্রথমে 20 জন অনূর্ধ্ব 18 বছরের তরুণদের আনা হচ্ছে এর আওতায়। তারুণ্য উৎসব থেকে আমরা বাছাই করেছিলাম 50টা ছেলে 50টা মেয়ে। ওই 50টা ছেলের ভিতরে আমরা 20টা ছেলে এবং 20টা মেয়েকে ডিসাইড করেছি। ওই প্রথম পর্যায়ে আমরা মেয়েদের স্যালারি স্ট্রাকচারে শুরু করছি। এছাড়া প্রথমবারের মতো কাবাডি কমপ্লেক্স করতে যাচ্ছে কাবাডি ফেডারেশন। এরই মাঝে গোপালগঞ্জের মহিলা ক্রীড়া কমপ্লেক্স কাবাডি ফেডারেশনকে 20 বছরের জন্য লিজ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। সন্ধ্যার সংবাদ এই পর্যন্ত। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।